এই বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই বাজেট হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার বাজেট। না খেয়ে থাকা 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। জনবান্ধব সরকার বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে। জনবান্ধব সরকার তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। গণবিরোধী এবং গরিব মারার যে বাজেট পেশ করা হয়েছে, তার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে জাতীয় সংসদে এক উচ্চাভিলাষী বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট এক সর্ববৃহৎ বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে রাজস্ব আয় ধরা হয়েছে 6,40,000 কোটি টাকা। অর্থাৎ এই বাজেট একটা ঘাটতি বাজেট হিসাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। জাতি আজকে জানতে চায় 2,43,000 কোটি টাকা সরকার কোথার থেকে নির্বাহ করবে। এই বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই বাজেট হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার বাজেট। এই যে ঘাটতি বাজেট, এটার জন্য সরকারকে বিদেশ থেকে লোন নিতে হবে, এদেশের ব্যাংক খাতের থেকে লোন নিতে হবে। আপনারা জানেন এদেশের অর্থনৈতিক অবস্থা আজ কোথায় যেয়ে ঠেকেছে। বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক দিয়ে এই গভর্নমেন্ট ছেলেমেলি শুরু করেছে। ইসলামী ব্যাংক ধ্বংস করার মানে হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। কাজেই এই বাজেট গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে বাজেটকে সংস্কার করুন। এই গরিব মারার বাজেট আমরা এবং জনগণ কখনোই মেনে নিতে পারে না। কাজেই এই বাজেটের জন্য আমরা আজকে যেমন রাজপথে নেমেছি, আগামী দিনে যদি আজকে জনবান্ধব বাজেট পেশ করা না হয়, তাহলে প্রয়োজনে রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিতি, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। আমি দুই একটি কথা বলে আমার মন্তব্য শেষ করতে চাই। সরকার যে বাজেট আজকে প্রায় 10 লক্ষ কোটি টাকার কাছে বাজেট পেশ করেছেন, 9,38,000 কোটি টাকা। এই যে বাজেট পেশ করলেন, এই বাজেটটা সরকার একবার অ্যানালাইসিস করে দেখলেন না কোথার থেকে পাবেন। এনবিআর সহ বাংলাদেশের যারা রাজস্ব কালেকশন করেন তারা বলছেন যে এক বছরে সর্বোচ্চ 4 লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব কালেকশন করা সম্ভব না। সরকার এখানে ঘাটতি বাজেট দেখিয়েছেন 2,43,000 কোটি টাকা, কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন যে না, এই ঘাটতি বাজেট হবে 5,38,000 কোটি টাকার মতন। আর বাজেটের যেই চমক আছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে নির্বাচনী ইশতেহারে যেগুলো বলা হয়েছে সেইগুলোতে বড় ধরনের
সামাজিক সুরক্ষার নামে বাজেট দেওয়া আছে। এই বাজেটগুলো সঠিকভাবে জনগণের কাছে যাবে কিনা জনগণ শঙ্কিত। কারণ নেতারা ইতিমধ্যেই কার্ড দেওয়ার নামে জনগণের কাছে চাঁদাবাজি শুরু করেছে। কার্ড দেওয়ার নামে ধর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটতেছে। কাজেই বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই, বরঞ্চ না খেয়ে থাকা 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলবো, তাহলে আপনারা কেমন বাজেট চান? জামাত ইসলামের পক্ষ থেকে গতকালকে বাজেট দেওয়া হয়েছে, সেখানে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটার মাধ্যম দিয়ে পুরো জাতি জানতে পারবে কেমন বাজেট হওয়া উচিত। সাংবাদিকদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সঠিক কথা তুলে ধরুন। জনগণকে বলবো, সরকার যেন জনবান্ধব বাজেট দিতে পারে সেই ব্যাপারে আপনারাও সোচ্চার থাকবেন। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি, সেটি হচ্ছে বাজেট অনেক দেওয়া হয়, কিন্তু বাস্তবতা বিবর্জিত বাজেট হওয়ার কারণে আমরা অনেক সময় বাজেট খরচ করতে পারি না, আবার বাজেটের ব্যয় সংকলন করতে পারি না। এটা বাজেটের সবচেয়ে খারাপ দিক। আসুন বাস্তব ভিত্তিক বাজেট দিয়ে যখন এটা পাশ করবেন, সংসদে আলোচনা করে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মন্তব্যকে ধারণ করে আপনারা সেটা পূরণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন আজকে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে যে ঘাটতি দেখানো হয়েছে, এই ঘাটতির 1,12,000 কোটি টাকা হলো দেখানো হয়েছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ। এত বিশাল অঙ্কের টাকা যদি সরকার যদি অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে যদি তারা লোন নেয়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা পাবে? ইতিমধ্যেই ওই আসালাম সহ তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে লুটপাট করে দেশের বাইরে চলে গিয়েছে। আবার সরকার যদি আবার সেই ব্যাংকগুলো থেকে আবার টাকা নেয়, ঋণ নেয়, তাহলে সাধারণ মানুষ আর ব্যাংকগুলো থেকে টাকা পাবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। একটি বাজেট দেওয়া হয়েছে 4 মাসের মাথায়, 9,38,000-এর বিশাল বাজেট। বাংলাদেশে এত বড় বাজেট কেউ দেয় নাই। বলা হয়েছে এটা নাকি জনবান্ধব বাজেট, কিন্তু দেশবাসী ইতিমধ্যে এই সরকারকে জনবান্ধবের পরিবর্তে দলবান্ধব দেখেছে। আর এই বাজেটের যে বিবরণ আসছে, সেই বিবরণ প্রমাণ করছে যে একটি দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। ভাইরা আমার, এই সরকার 4 মাস ক্ষমতায় আসছে, জনবান্ধব সরকার। বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে জনবান্ধব সরকার, তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। সংসদে বাজেট দিয়ে আলোচনার মধ্যেই তো বাড়াতে পারতেন, কিন্তু তা করা হয় নাই। বিদেশি যোদ্ধারা যারা বাংলাদেশে পুঁজি সংগ্রহ করে দিয়ে দেন, সেই রিমিটেন্স যোদ্ধারা ব্যাংকে টাকা পাঠায়, সেই ব্যাংক লুট করে নিয়ে গেছে আলমরা। তার গাড়িতে চড়ে জনবান্ধব সরকারের সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন তিনি বলেন কিভাবে ব্যাংকের ডাইরেক্টরশিপ আছে। এটা দেখার বিষয় না, জাতি এটা দেখতে চায় কিভাবে ব্যাংক লুট হয়, কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করা হয়, এবং কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে
জনগণের অর্থের আমানতকে খেয়ানত করতে হয়, এটা দেশবাসী দেখেছে। 9,38,000 টাকার বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের ঘাটতির সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এই সমস্ত ক্ষেত্রে যে বিরাট বাজেট রাখা হয়েছে, সেই বাজেট থেকে লুটপাট হয়। বাংলাদেশে যে সমস্ত রাস্তাঘাট নির্মাণ হয়, যোগাযোগ অবকাঠামো, উন্নয়ন অবকাঠামো বাংলাদেশের সবচাইতে বিদেশে উন্নত দেশের যে বাজেট বরাদ্দ হয় তার থেকে 3 গুণের বেশি বাজেট দেওয়া হয়। এগুলো দলীয় লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়। এই বাজেট যদি জনবান্ধব হতো তাহলে এই বাজেটের পরিমাণ আরো অনেক কম হতো এবং উন্নয়নের ধারা আরো ব্যাপকভাবে জনবান্ধব কল্যাণকর হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ জামাত ইসলামী একটি বাজেট দিয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নাই, কিন্তু দেশের জনগণের সামনে জামাত ইসলামী তার চিন্তা পেশ করেছে। সেখানে 6.5 লক্ষ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে, কোটি টাকার। সেই টাকা দিয়ে জামাত ইসলামীর যে প্রস্তাব আনয়ন করা হয়েছে, সেই প্রস্তাবে কোথা থেকে কি উৎস থেকে আয় হবে সেটার প্রস্তাবনা সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে যদি জনবান্ধব চিন্তা করেন তাহলে দেশের জনগণের কথা, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতৃবৃন্দের কথা এবং এক্সপার্টদের কথা আপনি কানে নেন। জামাত ইসলামী যে বাজেট দিয়েছে সেটা আমলে নেন এবং লুটপাট যাতে না হয় তার ব্যবস্থা করুন, এবং যে সমস্ত কাজ থেকে অর্থ আসতে পারে ঋণের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেদার সুবিধা করে দেবেন। সেই বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। আমরা আশা করি সেটা চিন্তা করবেন। 4 মাসে ইতিমধ্যেই আপনি জনবান্ধব নন, সেটা প্রমাণ হয়েছে। আর যদি এইভাবে চলতে থাকে দেশবাসী কিন্তু রাজপথে নেমে যদি আসে তাহলে তারা তাদের অধিকার আদায় করে নিয়েই তারপরে জনগণের জনবান্ধব সরকার কায়েম করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আর সভাপতির বক্তব্য পেশ করছেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আমরা যে 1400 শহীদ রক্ত দিয়ে ফেসিবাদকে তাড়িয়েছিলাম, আমাদের কথা ছিল নতুন বাংলাদেশ, সংস্কারমূলক বাংলাদেশ হবে। কিন্তু আজকে আমরা যে বাজেট দেখলাম সেই বাজেট হলো গতানুগতিক, গরিব মারার বাজেট, ধনীদের লালন করার বাজেট। এই বাজেট জনগণ প্রত্যাখ্যান করলো। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছি ধনীদেরকে লালন করা হয়েছে গরিবদেরকে শোষণ করার জন্য। ছোট্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ী একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, তার জন্য টিন সার্টিফিকেট দাখিল করতে হবে, তাকে আয়করের আওতায় নিয়ে আসতে হবে। এইভাবে ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিঃশেষ করার জন্য এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট কখনোই গরিবের পক্ষে হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি বাজেট পেশ করেছে। আমরা একটা বিকল্প বাজেট দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি বিরোধী দল নয়, বিরোধীদের জন্যই বিরোধী দল নয়, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ভূমিকা রাখার জন্য আমরা বাজেট দিয়েছি। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। সংগ্রামী ভাইয়েরা, লুটপাটের জন্য, তারা চাঁদাবাজির জন্য কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিয়েছে। তারা ইতিমধ্যে ইসলামী ব্যাংকে তারা হানা দিয়েছে,
তারা আমাদের এখানে ফ্যাসিস্টের দোসরদেরকে চেয়ারম্যান দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখনো ওই নির্লজ্জ বেহায়া ওই এস আলমের দোসর এখনো পদত্যাগ করে না ইসলামী ব্যাংক থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি অনতিবিলম্বে ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ না করে, তাহলে আগামীতে আমরা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করব। সংগ্রামী ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, 11 দলীয় জোটের অন্যতম প্রধান সমন্বয়ক জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বাংলাদেশের জাতীয় সংসদে পেশকৃত 2026-27 সালের বাজেট প্রতিক্রিয়া হিসেবে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি, জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত ইতিহাসের উপরে আমাদের জাতীয় সংসদ গঠিত হয়েছে। সেই সংসদে প্রথমবারের মতো একটি বাজেট বর্তমান সরকারের অর্থমন্ত্রী দিয়েছেন, যাতে আশা করেছিল জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, দেশের পরিবর্তন এবং সংস্কার, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তার আলোকে একটি সুন্দর অর্থনীতি, সমৃদ্ধ অর্থনীতি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী বৃদ্ধির উপর দাঁড় করানোর জন্য একটি বাজেট পেশ করা হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে একজন নাগরিক হিসেবে সংসদে সে বাজেট পেশকালে উপস্থিত ছিলাম। যা লক্ষ্য করেছি, এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেটটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য, মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসের যে বৃদ্ধি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে
অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হলো এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা, এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, এক লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 1.5 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপরে চাপানো হবে। আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন। আর বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। আমাদের ধনী লোকেরা এদেশে মন্ত্রী হয়েছেন, এরা জানেন নাকি? আমি বলি নাই। গতকাল যখন পার্লামেন্টে আলোচনা হয়, একজন মন্ত্রী খুব গর্বদম্ভের সাথে বললেন, আমি কোনো গরিব মানুষ নয়, আরেকজনের গাড়িতে চড়ব, আমার 4টি গাড়ি, 4 জন ড্রাইভার আছে। আপনার এই আয়ের উৎস কোথায়? জাতির কাছে প্রকাশ করতে হবে। এরপরে বাজেট যারা দিয়েছেন, প্রণয়ন করেছেন, তারা যেহেতু ধনিক শ্রেণী, এই জন্য গরিব রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচণ্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। কারণ এই বাজেটে যে নির্ভরশীলতা বাজেট তৈরি করা হয়েছে, আমাদের দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ হচ্ছে 1,05,000 টাকা। আজকে যে নবজাতক তার গাড়ি ঋণ চাপানো হয়। আর এই বাজেট ঘাটতি বাজেট, ঋণ নির্ভর বাজেট যখন হবে, 2 জায়গায় এটার প্রভাব পড়বে। একদিকে আমাদের দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ যেমন বাড়তে থাকবে, মুদ্রাস্ফীতির চাপে, অর্থাৎ টাকার দাম কমে যাওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। সেই সাথে জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে এবং তেলের দাম যে বৃদ্ধি হয়েছে, এর মধ্য দিয়ে আপনার একটি পরিবারে একটি সিলিন্ডার যদি গ্যাসের ব্যয় হয়, 600 টাকা তাকে বাড়তি দিতে হবে। 2টি সিলিন্ডার ব্যয় হলে 1200 টাকা ব্যয় করতে হবে। ঘর থেকে বের হলে গাড়ি ভাড়া তাকে বাড়তি গুনতে হবে। আমাদের কি ইনকাম বেড়েছে? বাড়ে নাই। আপনি জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর কোনো ব্যবস্থা করেন নাই। শিল্পায়ন, উদ্যোক্তা বৃদ্ধির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। তবে বলা হয়েছে 1 কোটি মানুষকে কর্মসংস্থান করবেন। আমরা জানতে চাই, আপনার দলীয় কর্মীরা যা করেন, 1 কোটি কর্মসংস্থান বা লোকদেরকে চাকরি দিতে গিয়ে কত শত কোটি টাকা চাঁদাবাজি হবে, এটা একটু মেহরবানি করে প্রকাশ করে দিয়েন। তাহলে জনগণ আগে থেকেই সতর্ক হবে, চাঁদাবাজকে রুখে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বক্তৃতা বাড়াতে চায় না। এই বাজেট বড় দুর্বলতার আরেকটা দিক, টোটাল বাজেটের 70% হচ্ছে পরিচালন ব্যয়।
অর্থাৎ আমাদের দেশের যদি আপনি 100 টাকার একটি পণ্য কিনতে গিয়ে 70 টাকা গাড়ি ভাড়া দেন, 30 টাকা মালের মূল্য, গাড়ি ভাড়া কত? 70। এটাকে বলে পরিচালন ব্যয়, কস্টিং। পণ্য তো একটা দাম নির্ধারণ 30 টাকা, আর 70 টাকা আপনি যোগ করবেন। সেটা কিভাবে জানেন? প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন, বেতন ভাতা, তার সাথে আছে সুদ নির্ভরতা, সব পরিশোধ করা। তারপরে স্প্রিট মানি নাকি বলে, সেটার কথা নাই বললাম। এই সব যোগ করলে আমাদের দেশের মানুষের উপর অতীতে থেকে চলমান প্রশাসনিক ব্যয়ের যে বিশাল আকার, এটা কমানোর কোনো ব্যবস্থাই বাজেটে হয় নাই। ফলে কি হবে? আমরা যাই ক্রয় করব, পরিচালন ব্যয়ের উপর সেটা যুক্ত হয়ে 3 গুণ 4 গুণ বৃদ্ধি হারে বাজারের পণ্য আপনাকে কিনতে হবে। এই দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্ত করতে হলে সততা, ন্যায়পরায়ণতা, দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আরো 1 লক্ষ কোটি কম ব্যয়ে এর চাইতে বেশি সুন্দর গণমুখী বাজেটের প্রস্তাব দিয়েছি। সরকার এটা বিবেচনায় নেয়নি, কারণ 1 লক্ষ কোটি টাকা বলে কৌশলে তো যদি পকেটে ঢোকানো যায়, তাহলে জামাত ইসলামের সততার আর আমাদের প্রয়োজন বাকি। আপনারা এ ব্যাপারে সজাগ হবেন, আর জনগণকে করের স্বস্তি থেকে দায় মুক্ত করার জন্য, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য আমরা বলেছি করের সীমা, করের যে আয়, ট্যাক্স মুক্ত যে সময়সীমা বর্তমানে 3.5 লক্ষ টাকা বলা হয়েছে। জামাত ইসলামের ছায়া বাজেটে বলা হয়েছে এটা বৃদ্ধি করে 4.5 লক্ষ টাকা করা হোক, এবং পর্যায়ক্রমে আগামী বছর 5 লক্ষ করা হবে। এইভাবে যদি মধ্যবিত্ত শ্রেণীকে কর মুক্তি দেয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ, আর স্বচ্ছতা, জবাবদিহিতা যদি এখানে নিশ্চিত করা হয়, তাহলে অবশ্যই এই বাজেট বাস্তবায়নের সুফলে দেশের জনগণ পাবে। শেষ কথা বলতে চাই, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আরেকটি প্রস্তাব দিয়েছি। সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই, এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে। যোগ বিয়োগ একটি ফলাফল নির্ণয় করে বাজেট দিয়েছেন, বাহাবা করার কোনো সুযোগ নাই। রাস্তায় নেমে জিন্দাবাদ তো আপনারা দিবেন, কারণ আপনারা তো খুশি হয়েছেন। আপনাদের ফাঁক ফোকর দিয়ে কত টাকা নিতে পারবেন ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে। রাস্তায় এসে আনন্দ মিছিল করছেন, আমরা এই জন্য প্রতিবাদ জানাতে এসেছি। কিসের আনন্দ আপনারা করেন? চাঁদাবাজি এর দুর্নীতির সুযোগের আনন্দ করেন। বাংলাদেশের এডিবি বাস্তবায়ন হয় না, টাকা ফেরত যায়। মন্ত্রণালয় মঞ্জুরি দাবি করে পার্লামেন্টে, মন্ত্রণালয় ব্যক্তি টাকা মঞ্জুর করে নিয়ে যায়, বাস্তবায়ন করতে না পারে ফেরত দেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বাজেটের বাস্তবায়নের জন্য অর্থ বছর ধরা হয়েছে জুন থেকে জুলাই, যেটাকে ফিসক্যাল ইয়ার বলা হয়। জামাত ইসলামী বলেছে এই বর্ষাকাল, জুন মাস থেকে যে অর্থ বছর শুরু হয়, বর্ষাকালে রাস্তার উন্নয়ন হয়। বর্ষার সালে সিটি কর্পোরেশন রাস্তা কাটে, ঢাকা শহরে কাটে। বর্ষাকালে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। আমার হেলাল ভাই ভালো বুঝবেন, আমি তো বুঝি, আমার মহেশখালী কুতুব দিয়ে কাম করে। কারণ জলহস্তি নামক যে পানি উন্নয়ন বোর্ড আছে, এরা বর্ষাকালে কি করে, 100 বস্তা বালি ফেলে 1000 বস্তার বিল করে। তদন্ত গিয়েছিলাম আমি, কোথায় আপনার 1000 বস্তা? বলে বিলে আপনি দেখেন জোয়ার মানুষে ভেসে গেছে পানিতে। তা আবার পাশের প্রতিবাদী মানুষ ছিল আপনাদের মতো, ওরা বলে স্যার কালকে গভীর রাতে যখন জোয়ার হয়েছে ফুল,
পানির ঢেউর সাথে কতগুলো খালি বস্তা এখানে নিক্ষেপ করা হয়েছে, একটা ঢেউর সাথে বিলীন হয়ে গেছে, আর আপনাকে ফাঁকি দিচ্ছে। এরাই হচ্ছে সেই দুর্নীতিবাজরা যারা এক সূত্রে গাথা। এই জন্য অর্থবর্ষ ফিসক্যাল ইয়ার যদি পরিবর্তন করে ক্যালেন্ডারে অনুযায়ী জানুয়ারিতে যদি আমাদের বাজেট বাস্তবায়ন শুরু করা হয়, তাহলে আমরা শুষ্ক মৌসুমে টেকসই উন্নয়ন করতে সক্ষম হব। অপচয় বন্ধ হবে, দুর্নীতিও বন্ধ হবে। তবে আমার বন্ধুরা আর সেই দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ পাবেন না। আসুন, এই বাজেট ধনী শ্রেণীর স্বার্থ সংরক্ষণের বাজেট, গরিব মানুষের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট, এই বাজেট ঋণ নির্ভরশীল বাজেট। এই বাজেটকে কোনোভাবে সমর্থন করা যায় না। এই জন্য রাজপথের প্রতিবাদের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, সংসদে আপনি পাশ করবেন, বিরোধী দলকে পর্যাপ্ত আলোচনার সুযোগ দেন, জামাত ইসলামের বাজেট বিবেচনায় আনুন এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করুন। তাহলে জুলাই বিপ্লবোত্তর এই রক্তাক্ত বিপ্লবের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আপনারা পাশে পাবেন। আর যদি সেই পথে না হেঁটে অতীতের স্বৈরাচার, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের পথ ধরেন, সেই পথ ধরে আপনাদেরকে বিদায় নিতে হবে। জনগণ সেই প্রতিরোধের জন্য আজ প্রস্তুতি নিচ্ছে। আসুন, রাজপথের প্রতিবাদের মাধ্যমে জনগণের কণ্ঠে আমরা এখানে প্রতিধ্বনিত করি, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।